জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। কেন 5ই মে দেশে আসছেন না খালেদা জিয়া, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এরপর জানিয়ে দিব বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ এর গুলি, তরুণ নিহত। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সীমান্তে প্রতিনিয়তই এক মরণ যুদ্ধের খেলা খেলে এই কসাই ভারতকে ইতিমধ্যে বাংলাদেশ ইটের বদলা পাটকেল দিয়ে জবাব দিতে শিখেছে, তবুও বিএসএফ এর হুঁশ ফেরেনি। এই বিএসএফ এখনো অবধি তাদের লক্ষ্যমাত্রা চালিয়ে যাচ্ছে। তারা কোনো ভাড়াই মানে না যেন তাদের এই আগ্রাসী ভূমিকা চরম লেভেলে উঠেছে। এদের এই আগ্রাসী মনোভাব কি কখনোই থামবে না? দর্শক, এভাবে যদি নিরীহ প্রাণগুলোকে গুলি করে হত্যা করতে থাকে তাহলে এর শেষ কোথায় হবে? এর শেষ যে ঠেকবে কোথায়? শুধু ইটের বদলেই পাটকেল দিয়ে জবাব দিলেই হবে না, এদেরকে চরম লেভেলে শিক্ষা দিতে হবে। এদেরকে হাসিনার মতো দেশ থেকে তাড়িয়ে এদের পাছায় ইটের ভাটার গরম ডিম দিলে চলবে না। এদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ডের যে লাল রড তৈরি হবে ওই রড দিয়ে তাদেরকে দিতে হবে, তাহলেই এদের উচিত শিক্ষা হবে। এই কসাই মোদি ভারতের বিএসএফ কে এত সাহস দিয়েছে যে এরা কোনো কিছুই তোয়াক্কা করে না। আর এরা যেন পরবর্তীতে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায়, সেই পদক্ষেপ নিতেই এমন প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে বাংলাদেশি নিরীহ মানুষদের উপর, নিরীহ সাধারণ জনগণের উপর চোখ তুলে তাকাতে সাহস করতে 7 বার ভাবতে হবে। এমত অবস্থায় কেমন শাস্তি স্বরূপ তাদের জন্য প্রস্তুত রাখলে আর কখনোই বাংলাদেশের দিকে ঘুরেও তাকাবে না? দর্শক, তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দেব নির্বাচনের সময় ঠিক করবে বাংলাদেশের জনগণ, বলছে ইইউ রাষ্ট্রদূত। আরো জানিয়ে দেব হাসনাতকে হুমকি দিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ, বলছে এনসিপি। সর্বশেষ জানিয়ে দেব সৌদি আরবে আরো দক্ষ কর্মী নিয়োগের আহ্বান আসিফ নজরুলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। কেন 5ই মে দেশে আসছেন না খালেদা জিয়া, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। 4 মাস পর আজ লন্ডন থেকে দেশে ফেরার কথা ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরছেন একদিন পর মঙ্গলবার। এখন আলোচনা চলছে বিমানের ফ্লাইটে ফেরার সব প্রস্তুতি চূড়ান্ত হওয়ার পরও কেন সিদ্ধান্ত পাল্টাতে হলো। জানা গেছে বিমানের ফ্লাইটের নিরাপত্তা নিয়ে শুরু থেকেই ছিল নানা সংখ্যা, যে কারণে প্রস্তুতি নিলেও বিকল্প নিয়ে ভাবছিলেন বিএনপি নেতারা। পাশাপাশি বিমানে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি চলে। নিরাপত্তা সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে দেখতে পান যে ফ্লাইটে খালেদা জিয়া ঢাকা ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সেই ফ্লাইটের অন্তত 2 জন ক্যাবিন ক্রুর বিষয়ে সংশয় রয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তাদের সন্দেহের মধ্যে রাখা হয়। বিষয়টি বিবেচনায় নিতে শুক্রবার রাতে ক্যাবিন ক্রু আল কোবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম বিপনকে ফ্লাইটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজে 202 ফ্লাইটে খালেদা জিয়া সহ তার পরিবারের সদস্য ও বিএনপির কয়েকজন নেতার ঢাকায় আসার কথা ছিল। প্রস্তুতি হিসেবে গত শুক্রবার দুপুরে ওই ফ্লাইটে চিফ পার্সন নিশি, ফ্লাইট পার্সন আল কোবরুন নাহার কসমিক, ফ্লাইট পার্সন মোহাম্মদ কামরুল ইসলাম বিপন এবং জুনিয়র পার্সন রিফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট। তবে গোয়েন্দা তথ্য, তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা উঠে আসায় শুক্রবার মধ্যরাতে তাৎক্ষণিক সিদ্ধান্তে 2 জনের নাম বাতিল করা হয়। ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের নাম অন্তর্ভুক্তকরণ ও পরে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। জানানো হয় ফ্লাইটে কসমিক ও বিপনের পরিবর্তে শেষ মুহূর্তে ফ্লাইট পার্সার ডিউইক এবং ফ্লাইট স্টারওয়ার্ডস আনহারা মারজানকে পাঠানো হয়েছে। বিমান বাংলাদেশ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যে উঠে আসে আল কোবরুন নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা ফ্লাইট পরিচালনা করতেন। পতিত আওয়ামী লীগ সরকারের নেতার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধাভোগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চাকরির জীবনে তিনি 18 বার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। শাস্তি হিসেবে একাধিকবার গ্রাউন্ডেড হয়েছেন। ওদিকে জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন। প্রতি বছর 15ই আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতেন এবং শেখ কামারের জন্মদিনে প্রতি ফুটবল ম্যাচের আয়োজন করতেন। শেখ রাসেল দিবস পালনেরও অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। এসব তথ্য প্রকাশের পর বিমানের ফ্লাইটে আসার ঝুঁকি নিয়ে বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতাদের চিন্তা বেড়ে যায়। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি আকাশ সীমা নিষেধাজ্ঞার বিষয়টিও বিবেচনা রাখা হয় সংশ্লিষ্টদের তরফে। বিমানের ফ্লাইটে এমন ঝুঁকি বা সংখ্যার বিষয়টি কাতারের কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই তারা বিশেষ অ্যাম্বুলেন্সটি পাঠানোর দ্রুত সিদ্ধান্ত নেন। কাতারের আমিরের এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ায় বিএনপি পুরো পরিকল্পনা পরিবর্তন করে। সোমবারের পরিবর্তে মঙ্গলবার সকালে খালেদা জিয়াকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয় দলের পক্ষ থেকে।
বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ এর গুলি, তরুণ নিহত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে সাকিব মিয়া নামের এক তরুণ নিহত হয়েছেন। সজিত বর্মন নামের এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। রোববার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে হাসপাতাল থেকে লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেলে কান্নার রোল পড়ে যায়। নিহত সাকিব মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা পুরাতন গুচ্ছ গ্রামের মোতাহার মিয়ার ছেলে। 3 ভাই বোনের মধ্যে সবার ছোট সাকিব মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তের পুরাতন গুচ্ছগ্রাম সীমান্তে গত রোববার রাত 11:30টার দিকে সাকিব মিয়া সহ কয়েকজন বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিলেন। এ সময় ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে বাংলাদেশি তরুণ সাকিব মিয়া ও ভারতীয় নাগরিক সজিত বর্মন আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সোমবার সকালে সাকিব মিয়া মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন ভারতীয় নাগরিক সজিত বর্মন। দুপুরে লাশ নিহতের বাড়িতে নিয়ে এলে কান্নার রোল পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বিজিবির সদস্যরা নিহতের বাড়িতে যান। নিহতের বাবা মোতাহের হোসেন বলেন, বাংলাদেশের ভেতরে ছিল আমার ছেলে, বিএসএফ আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে, আমরা তার বিচার চাই। স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খান রবিন বলেন, সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিলেন সাকিব। সীমানায় অবস্থান করায় ভারতীয় বিএসএফ সাকিবকে গুলি করে খুন করেছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বিজেপির 60 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান সহ বিজেপির একাধিক কর্মকর্তার মোবাইল ফোনে ফোন করলেও তারা রিসিভ করেননি। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সাবিউল ইসলাম বলেন, গভীর রাতে সীমান্ত দিয়ে ভারত থেকে মোটরসাইকেল আনার সময় বিএসএফ এর গুলিতে সাকিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর একজন ভারতীয় নাগরিক সজিত বর্মন ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নির্বাচনের সময় ঠিক করবে বাংলাদেশের জনগণ, বলছে ইইউ রাষ্ট্রদূত। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বাংলাদেশে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা এদেশের জনগণ ঠিক করবে। আমরা কারো উপর কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের চাপ দেব না। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রদূত মিলার জানান, নির্বাচন ঘিরে ইইউ সবসময় একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অবস্থান নেই। তবে সময় নির্ধারণ সহ অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তগুলো বাংলাদেশ সরকারের এখতিয়ার। তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত ইউরোপিয়ান ইউনিয়ন। রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, সংস্কারে পর্যাপ্ত সময় দিতে হবে, তবে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা চাপিয়ে দেব না ইইউ। একটি আন্তর্জাতিক মানের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ তৈরিতে ইইউ সহযোগিতা করতে চায় বলে জানান মাইকেল মিলার। তিনি বলেন, চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। নির্বাচন কখন হবে সেটি বাংলাদেশের ব্যাপার, এটা নিয়ে কোনো পক্ষের উপর কোনো চাপ নেই। ইউরোপের যেসব দেশের ভিসা তৃতীয় দেশ থেকে নিতে হয় সেগুলো নিয়ে সমস্যার কথা শুনেছি, এটা কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করছি। তিনি আরো জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরানোর বিচারিক প্রক্রিয়ায় কয়েক বছর সময় লাগার কথা। সম্প্রতি আলোচিত জোরাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ড সম্পর্কেও স্পষ্ট বক্তব্য দেন মিলার। তিনি বলেন, জোরাই গণহত্যায় যারা অভিযুক্ত তাদের বিচার অবশ্যই হতে হবে, তবে সেই বিচার প্রক্রিয়া হতে হবে পুরোপুরি স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন। মাইকেল মিলার বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত সংস্কারকে সমর্থন করি, তবে বিচার ও আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো প্রক্রিয়ায় ন্যায্যতা এবং স্বচ্ছতা বজায় রাখা জরুরি। এ সময় বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইইউ রাষ্ট্রদূত বলেন, আইন শৃঙ্খলা এখনো বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, তবে আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখি যে পরিস্থিতি উন্নতির পথে আছে। হাসনাতকে হুমকি দিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ, বলছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছে দলটি। রোববার মধ্যরাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট এর জরিপ অনুযায়ী গত 9 মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে জড়িত ব্যক্তি ও পরিবারের ওপর 36টি হামলার ঘটনা ঘটেছে। এতে 79 জন আহত এবং একজন শহীদ হয়েছেন। কিন্তু ওই হামলাকারীদের এবং জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার হত্যাকারীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তড়িৎ ও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এই ঘটনাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপেশাদার এবং অবহেলার চিত্র ফুটে উঠেছে। এই অবস্থায় এনসিপি মনে করে, জুলাই গণহত্যার দায়ে একটি ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের দলগত বিচার নিশ্চিতে গড়িমসি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতায় এই হামলার অন্যতম মূল কারণ। এর
এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুর থেকে মাইক্রোবাসে ঢাকায় ফেরার পথে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো অস্ত্র দিয়ে হাসনাতের গাড়িতে আঘাত করা হয়। গাড়ির গ্লাস ভেঙে গেছে, তার হাতের কোনোয়ে জখম হয়েছে। হামলার পর সন্ত্রাসীরা তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে হাসনাত বোর্ডবাজার এলাকায় আইইডির ভেতরে গিয়ে নিরাপদে আশ্রয় নেন। হামলার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে আইইডিটির সামনে শত শত ছাত্র জড়ো হন। এরই মধ্যে তিনি নিরাপদে ঢাকায় চলে যান। পরে সেখানে বিক্ষোভ মিছিল করা হয়। রাত 9টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় মশাল মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তারা। সৌদি আরবে আরো দক্ষ কর্মী নিয়োগের আহ্বান আসিফ নজরুলের। বাংলাদেশ থেকে সৌদি আরবে আরো দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রবিবার রিয়াদে অনুষ্ঠিত 7ম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ডক্টর আব্দুল্লাহ বিন নাসের আবু থনাইনের সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠকে এই আহ্বান জানান তিনি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। বৈঠকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা সৌদি আরবে 2030 সালে ওয়ার্ল্ড এক্সপো, 2034 সালে ফিফা বিশ্বকাপ সহ মেগা ইভেন্ট আয়োজন এবং মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে আরো দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান। এছাড়া তিনি ওয়ার্ক ভিসা প্রদানের পূর্বে নিয়োগকর্তার সক্ষমতা ও কাজের সুযোগ আছে কিনা তা যাচাই করা, সৌদি আরবে আগমনের পূর্বে অনলাইনে নিয়োগ চুক্তি স্বাক্ষর, সৌদি শ্রম আইন, শ্রম সংস্কৃতি এবং অন্যান্য জরুরি বিষয় সম্পর্কে নারী ও পুরুষ কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রণয়নের প্রস্তাব করেন। ডক্টর আসিফ নজরুল বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি পরিদর্শনের জন্য সৌদি কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানান এবং প্রয়োজনে এক বা একাধিক প্রশিক্ষণ কেন্দ্র শুধু সৌদিগামী কর্মীদের প্রশিক্ষণের জন্য সংরক্ষিত রাখার বিষয়ে তার আগ্রহের কথা পূর্ণ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকদের সৌদি আরবে কারিগরি ও ভাষাগত দক্ষতার উপর বিশেষ প্রশিক্ষণের জন্য অনুরোধ জানান, যাতে তারা দেশে ফিরে সৌদিগামী কর্মীদের উন্নত প্রশিক্ষণ দিতে পারেন। 7ম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভুইয়া, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ডক্টর আসিফ নজরুল বলেন, উন্নয়নশীল দেশের কলকারখানায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার রক্ষার জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলেও উৎপাদিত পণ্যের যথাযথ মূল্যায়ন না পাওয়ায় শ্রমিকদের জীবনমান উন্নত হচ্ছে না। তিনি বিশ্বব্যাপী অনিবন্ধিত ও অনানুষ্ঠানিক খাতে কর্মরত অভিবাসী কর্মীদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখার জন্য আইএলও সহ আন্তর্জাতিক সংস্থা উন্নত বিশ্বকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানান। সূত্র বাসস।